তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, আমি কথা দিয়েছিলাম যে লাইভে আমি আসবো, কারণ আপনারা সকলে জানেন শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী দুর্গাপুরে সভা করেছিলেন। সেই তারপরে কিন্তু আমি বলেছিলাম যে আমি লাইভে আসবো, কিন্তু দেখুন আমি অনেক চেষ্টা করেছি, আজকেও চেষ্টা করছি লাইভে আসার, কিন্তু লাইভে আসতে পাইনি, কারণ এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম আছে। তো দেখুন, তার জন্য কিন্তু লাইভে আসতে পাইনি। আপনারা দেখবেন, চেষ্টা করে দেখবেন, আমি লাইভে এসেছিলাম আজকে, কিন্তু প্রচুর নেটওয়ার্কের প্রবলেম, তার জন্য কিন্তু এন্ড স্ট্রিম হয়ে গেল। এই জন্য আমি খুবই দুঃখিত, তাই আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি। দেখুন, যে কথাটা আমি বলতে চাইছি, মেন তো দেখুন, আজকে আমার ভিডিওতে আমি থাকবো না, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী থাকবে। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী থাকবে। তিনি কি বললেন দেখুন, তিনি অনেক কিছু কথা বলেছেন, এবং এইখান থেকে আমি, আমার মনে হচ্ছে যে তৃণমূলের মনে হয় বিদায় ঘন্টা কিন্তু বেজে গেছে। কেন বলছি বিদায় ঘন্টা বেজে গেছে, আমি একটু আপনাদের খুলে বলছি। দেখুন, এতদিন পর্যন্ত এই যতই ভোটের লড়াই হয়েছে পশ্চিম বাংলায়, আমি বারবার দেখেছি যে বিজেপির যে নেতৃবৃন্দ আছে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতি ভাবে ভোট প্রচার করতো। বা মাননীয় প্রধানমন্ত্রী এতদিন যত ভোট হয়েছে, তিনি গেছেন পশ্চিমবাংলায়, কিন্তু তার যে বক্তৃতা, সেখানে সাধারণত দেখা গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি ব্যঙ্গ করেছেন। কিন্তু এবারে কিন্তু তার থেকে একটু বিপরীতে হেঁটেছেন। কেন বলছি তার থেকে একটু বিপরীতে হেঁটেছেন? কারণ এবার তিনি বুঝতে পেরে গেছে যে পশ্চিমবঙ্গে যদি জিততে হয় অন্ততপক্ষে 2026-এ, তাহলে তাকে ওই মাননীয় মুখ্যমন্ত্রী আর ব্যঙ্গ করলে হবে না। তার আগে কি করতে হবে, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একটা খেলা খেলছেন, ওই বাঙালি বাঙালি খেলা, আপনারা নিশ্চয়ই জেনে দেখেছেন যে যেভাবে অবৈধ বাংলাদেশিতে আমাদের গোটা ভারতবর্ষ ভরে গেছে, এবং ভরেছে একটি মাত্র রাজ্যের জন্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই যখনই কোনো ওই অবৈধ বাংলাদেশিকে তাড়ানো হচ্ছে, তখনই মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দেখতেই পাচ্ছি তাদের মানে বুকে কান্না বাজছে, এবং তারা কার্যত আন্দোলন করছে। আপনারা দেখেছিলেন বুধবার হয়তো আন্দোলন হয়েছিল, বুধবারে আন্দোলন করেছিল কলকাতা রাজপথে। তো সেই জিনিসটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বেশ সুন্দর কিন্তু একটা জিনিস বললেন, যে বাঙালি অস্মিতা, যেটা বিজেপির সর্বক্ষেত্রে সব থেকে আগে। বাঙালি অস্মিতা বা বাঙালিদেরকে ভালোবাসা, সেটা বিজেপির ধর্ম। কারণ আপনারা সকলেই জানেন, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি ছিলেন, তার হাত ধরেই কিন্তু জন্ম হয়েছে এই বিজেপি পার্টির। আপনারা সকলেই জানেন। তো বিজেপির কার্যত তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিলেন, আমি যেটুকু বলছি, আবার থেকে তিনি ভালো বলেছেন, যে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে সেখানে বাঙালিরা ভালো আছে, কিন্তু পশ্চিমবঙ্গে খুদ বাঙালিরা ভালো নেই, শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, তার কথাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গের যে বাঙালিগুলো আছে তারা কিভাবে হোক, কিন্তু কিন্তু বাংলাদেশ থেকে আগত যে সমস্ত বাঙালি, যে সমস্ত রোহিঙ্গা আসছে, তাদেরকে ভোটার কার্ড তৈরি করে পশ্চিমবঙ্গের একটা ওই ডেমোগ্রাফি চেঞ্জ করার একটা চেষ্টা চালাচ্ছে এই পশ্চিমবঙ্গের সরকার। তিনি তীব্র আক্রমণ করলেন, এবং তিনি আরো কি বললেন, শুধু এইটা নয়, সব থেকে দুর্ভাগ্যের বিষয়, আমাদেরও ভাবা উচিত, যে যাদেরকে ভোটার কার্ড ডুপ্লিকেট বানিয়ে দিচ্ছে, আধার কার্ড ডুপ্লিকেট বানিয়ে দিচ্ছে, তারাই আবার কাজে যাচ্ছে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে। ভাবুন একবার, তারাও বুঝছে না যে পশ্চিমবঙ্গের ঠিক কি অবস্থা, তারাই আবার কাজে চলে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আর যখনই এদেরকে ধরে পাঠানো হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রে উঠছেন। মানে কি বলবো, একটা বাঙালি বাঙালি একটা খেলার চেষ্টা, যে দেখুন বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এরকম একটা ভিন্ন একটা পথ তারা দেখাচ্ছেন। কিন্তু আমি একটা প্রশ্ন তুলেছিলাম, সেই প্রশ্নের উত্তর আমাকে কেউ দেয়নি। লাইভে তুলেছি, আমার ভিডিওতেও আমি তুলছি। আচ্ছা, কোন বাঙালি বলতে কোন বাঙালি, বাংলাদেশের বাঙালি না পশ্চিমবঙ্গের বাঙালি, সেটা খুলে কেন বলছে না মাননীয় মুখ্যমন্ত্রী? কেন বলতে পারছেন না যে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে? তিনি একবারও বলেননি। তাদের যে হেডিং, বুধবারে তারা রাজপথে নেমেছিল, সেই হেডিং এ কোথাও লেখা নেই যে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। তারা একটাই বলছে, যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর অত্যাচার হচ্ছে। আচ্ছা, বাংলা ভাষায় তো আমরা কথা বলি, পশ্চিমবঙ্গের লোকেরা কথা বলে, ত্রিপুরার লোকেরা কথা বলে, এছাড়া বাংলাদেশ যেটা একটি দেশ, সেই দেশের লোকেরাও কথা বলে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কোন দেশের মানে কোন আমাদের রাজ্য, আমরা তো রাজ্য মানে পশ্চিমবঙ্গ রাজ্য এবং ত্রিপুরা রাজ্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে নাকি ওই বাংলাদেশের যারা অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের দেশে এসেছে, এবং ওই তৃণমূলের কিছু নেতা মন্ত্রী যাদেরকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিয়েছে ওই কিছু টাকার বিনিময়ে বা ভোটের বিনিময়ে, তাদেরকে যখন তারা মানে তাদের কথা বলা হচ্ছে, কোন কথাটা বলা হচ্ছে, কাদের কথা বলা হচ্ছে, আমি এই জিনিসটা জানতে চাই। এবং এই জিনিসটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে বললেন। আমি একটু আমি একটু বলে দিই। তিনি বলেছেন, দেখুন, যত অনুপ্রবেশকারী আছে, সে যে রাজ্যে আছে, যত অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে, সমস্ত অনুপ্রবেশকারীদের ভারতের সংবিধান অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে,
এবং ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদের করে ছাড়বো, কেউ আটকাতে পারবে না। पश्चिम बंगाल में क्या हो रहा है, यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है, ये बांग्ला संस्कृति के लिए खतरा है, लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। आज जब देश के सामने टीएमसी की साजिशें उजागर हो गई है, तो उसने घुसपैठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है। ये देश के संविधान को, संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है, लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। কার্যত তিনি এই কথাটা কিন্তু বলেছেন, এবং আরেকটি কথা বলেছেন যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ আমি জানি না, সেটা হচ্ছে শিল্প কোম্পানি। আজকে পশ্চিমবঙ্গে একটাও কোম্পানি নেই। কেন নেই? আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের একমাত্র কলকাতা শহর ছিল সব থেকে বড় কোম্পানির, মানে কি বলবো, হাব, ইন্ডাস্ট্রি হাব যাকে বলা হতো, বলা হয় প্রায় 45% ইন্ডাস্ট্রি হাব ছিল কলকাতা ভারতবর্ষের। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেটা নামতে 13.6% এসে দাঁড়িয়েছে, 13.6%। আচ্ছা, এবার আমাকে বলুন তো, এই পশ্চিমবঙ্গে কোন কোন রাজনৈতিক দল সরকারে এসেছিল? প্রথমে এসেছিল কংগ্রেস, তারপরে ছিল সিপিআইএম মানে বামফ্রন্ট, তারপরে এসছে তৃণমূল। দেখুন, ধ্বংসসরা শুরু হয়েছে সিপিএম এর আমল থেকে। সিপিএম এর 34 বছর এবং টিএমসির 15 বছর, প্রায় 49 বছর ধরে ঠিক ওই শিল্পগুলিকে কি করে ধ্বংস করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। ওই কথায় কথায় ব্ল্যাক আউট, কথায় কথায় ধর্মঘট, তাহলে শিল্প কি হবে? কোনোদিন শিল্প থাকবে? এবং এটার পিছনে একটা কারণ আছে। সবাই যদি শিল্পে কাজ করতে যায়, তাহলে তৃণমূলের নেতাদের পিছনে কে ছুটবে? তৃণমূলের নেতৃবৃন্দুদের পিছনে কে ছুটবে? বা কারা ওই ভোট লুট করবে? এইটা কিন্তু একটা প্ল্যান, এই প্ল্যানিং করেই তারা কিন্তু শিল্প করছে না কার্যত। তার জন্য দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 50 লাখ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের মানে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে রয়েছে। আমরা কেন যাব? আজকে আমাকেই দেখুন, আমি আজকে ডিপ্লোমা পাস করেছি, কোথায় কাজ করছি? এসে অন্য রাজ্যে এসে কাজ করছি। কোথায় বসে পড়াশোনা করেছি? তো পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গে কেন কাজ পেলাম না? এরকম আমার মতো অনেক লোক আছে। আমরাও কিন্তু একটা পরিযায়ী শ্রমিক, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমরাও কিন্তু একটা পরিযায়ী শ্রমিক যারা কোম্পানিতে কাজ করে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কেন কোম্পানি নেই আজকে? কি কারণে কোম্পানি নেই? পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেসরকারি কলেজে ভরে গেছে, আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক কলেজে, বিএড কলেজে। তাহলে পশ্চিমবঙ্গে কেন আজকে কোম্পানি নেই? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই 15 বছরে কি উন্নত করেছে, এটাই কিন্তু আজকে তুলে ধরেছেন সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী। দেখুন, আমি অনেক কিছু বলে দিলাম, এরপরে আপনারাই শুনুন যে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন। বিকশিত বাংলা बीजेपी संकल्प। साथियों,
हमें दुर्गापुर का, पश्चिम बंगाल का पुराना गौरव वापस लाना है। इसके लिए जरूरी है कि पश्चिम बंगाल में नया निवेश आए, लोग यहां उद्योग लगाने के लिए आगे आए, यहां के नौजवानों की शिक्षा और कौशल पर ज्यादा निवेश हो। लेकिन जब तक यहां टीएमसी की सरकार रहेगी, ये कभी भी नहीं होने देगी। बीते दशकों में जो स्थितियां यहां पैदा की गई हैं, वो बंगाल में निवेश विरोधी है, नौकरी विरोधी है। आप जरा सोचिए, जहां मुर्शिदाबाद जैसे दंगे होते हो, छोटी छोटी बातों पर हिंसा हो जाती हो और पुलिस एक तरफा कार्रवाई करे, जहां न्याय की कोई उम्मीद ना हो, वहां कोई कैसे निवेश कर सकता है? यहां की राज्य सरकार लोगों की जान और उनकी दुकान की सुरक्षा नहीं कर सकती, तो निवेशकों को भी चिंता होती है। मैं जानता हूं कि पश्चिम बंगाल में जितनी संभावनाएं हैं, उनको देखते हुए दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे। लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं, तो वे देखते हैं कि कैसे यहां उगाही होती है, बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं, कैसे टीएमसी के लोग धमकाते हैं, तोड़फोड़ करने की, काम बंद करने की धमकियां देते हैं, तो वो भी डरकर भाग जाते हैं। ये जो टीएमसी का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। यहां संसाधनों पर माफिया का कब्जा है, वो बंगाल में निवेश को रोकता है। यहां की सरकार नीतियां ही अपने नेताओं को भ्रष्टाचार की खुली छूट देने के लिए बनाती है। कब कौन सी नीति पलट दी जाए, इसकी भी कोई गारंटी नहीं। यही कारण है कि टीएमसी के राज में सैकड़ों कंपनियां पश्चिम बंगाल छोड़ चुकी है। तभी तो यहां नौजवान को आगे बढ़ने के अवसर नहीं मिल रहे, तभी तो बंगाल का हाल बेहाल हो गया है। इसलिए आज हर कोई कह रहा है, टीएमसी हटाओ, बंगाल बचाओ। टीएमसी हटाओ, टीएमसी के সরাও, বাংলাকে বাঁচাও। বাংলাদেশ থেকে যারা আসছে, ওই রোহিঙ্গা হোক আর যেই হোক, তারা এসে আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরি একদম মানে কি বলবো, গোটা ভারতবর্ষ জুড়ে একদম দখল করে নিচ্ছে। আর যা খুশি তাই। তো রাখছি বন্ধুরা, আপনারা কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।